ইন্ডিয়া থেকে আমাদের খাদ্যদ্রব্য আমরা বিনা পয়সায় তো কিনি না, তাই না? তাও এর সম্পূর্ণ মূল্য আমরা পরিশোধ করি, তবু আমরা দেখতে পাই ভারত প্রায় বিনা নোটিশে খাদ্যবস্তু এবং অন্যান্য পণ্যের উপরে রপ্তানি বাধা আরোপ করে, রপ্তানি বন্ধ করে দেয়। এমনকি চাল রপ্তানি বন্ধ করে দিছিল। শুধু তাই না, আবার কইয়া বেড়ায় হাঙ্গারে নাকি ওরা খাওয়ায়, খিলায়, ওরা না খাইলে নাকি আমরা চলতেই পারবো না, আমরা না খেয়ে মরবো। আমরা টাকা দিয়ে শুধু ভারতীয় পণ্য কিনলেই চলবে না, আমাদের কৃতজ্ঞ থাকতে হবে যে ইন্ডিয়া আমাদের বেচিচ্ছে। চিন্তা করেন, মানে ইন্ডিয়া আমাদের মারবে আবার টাকাও নিবে, বুঝেছাও? এটা হইতেছে ইন্ডিয়া। তো ওদের কাছ থেকে কেন কিনবো আমরা? ওদের ভোমা ভোমা ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া চলিচ্ছে না আমাদের। এক সময় বলতো না ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের চলবে না, চলে, এখন চলিচ্ছে আমাদের পেঁয়াজ ছাড়া। ওদের ধরো চটাস করে থাপ্পড় মারবেন যারা এটা কথা বলতো এক সময়। ইন্ডিয়ান ফ্যাক্টরি যেগুলো বাংলাদেশে বানাইছে না, বন্ধ করো কয়ে দিলাম আগে, নয়তো ধানমন্ডি 32 নাম্বার কইরা দেবো, পরে আবার কয়েও না, সাবধান করি নাই। কাহিনীর পিছনে কাহিনী, খবরের পেছনে খবর থাকে। আপনারা সকলেই জানেন বাংলাদেশের সাথে আমেরিকার সাফল্যজনক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে এবং এর ফলে বাংলাদেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প 35% থেকে শুল্ক 20% নামাইয়ে নিয়ে আসছে। এর পেছনে কি কাহিনী আর এই খবরের কি মানে বাংলাদেশের জন্য, সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আমেরিকার সাথে বাংলাদেশের কি সব বিষয় নিয়ে কথা হয়েছে সেটা দেখা যাক। প্রেসিডেন্ট ট্রাম্প এপ্রিলের 2 তারিখে যে সমস্ত দেশের সাথে আমেরিকার বাণিজ্য বৈষম্য আছে তাদের উপর তিনি ব্যাপক হারে শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। এরপর পরই আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ট্রাম্পকে একটা পত্র লেখেন, এই নতুন শুল্কের প্রয়োগ 90 দিনের জন্য স্থগিত করার অনুরোধ করেন। এই যে এই চিঠিতে ট্রাম্প এই অনুরোধ গ্রহণ কইরা বাংলাদেশ সহ সকল দেশকে 90 দিন সময় দিয়ে বলেন যে এর মধ্যে তাদেরকে আমেরিকার সাথে চুক্তিবদ্ধ হইতে হবে এই মর্মে যে তারা বাণিজ্য বৈষম্য দূর করার বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেবে। বাণিজ্য বৈষম্য বলতে কি বোঝায় তা আপনারা জানেন, তাও বলি। আমরা আমেরিকায় যে পরিমাণে টাকার পণ্য রপ্তানি করি, আমেরিকা আশা করে আমরাও সেই পরিমাণে পণ্য আমাদের দেশে আমদানি করব। আমেরিকাও আমাদের দেশে রপ্তানি করতে চায় সেই পরিমাণে পণ্য। খুব স্বাভাবিক চাওয়া, তাই না? ন্যায্য চাওয়া। সেটা না হইলেই বাণিজ্য বৈষম্য হয়। ইন্ডিয়াও ওই একই কাজ করে আমাদের সাথে, মানে আমাদের দেশে বেচে 100 টাকা আর আমাদের দেশ থেকে কেনে 4 আনা জিনিস। যাই হোক, ট্রাম্পের কাছে পাঠানো প্রফেসর ইউনূসের চিঠিতে আমরা জানতে পারলাম যে এর 2 মাস আগে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে, তিনি বর্তমানে একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাকে ওয়াশিংটনে পাঠাইছিলেন আমেরিকার কাছে এই প্রস্তাব দিতে যে বাংলাদেশ স্বতঃপ্রণোদিত হইয়া আমেরিকার সাথে তার বাণিজ্য বৈষম্য দূর করার পদক্ষেপ নিতে চায়। নিজে থেকেই বলছে বাংলাদেশ সর্বপ্রথম দেশ যে আমেরিকার কাছে এই ধরনের প্রস্তাব দেয়, দুনিয়ার মধ্যে প্রথম দেশ। এটা মাথায় রাখেন, লিখে রাখেন। চিন্তা করে দেখেন, ট্রাম্পের অ্যাকশনের 2 মাস আগেই প্রফেসর ইউনূস এবং ডক্টর খলিল বুঝতে পারছিলেন যে ট্রাম্প বাণিজ্য বৈষম্যের বিষয়ে অ্যাকশন নেবেন এবং তাই তারা এই আগাম পদক্ষেপ নেন। ট্রাম্প যখন এপ্রিলে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন ততদিনে কিন্তু বাংলাদেশ বাণিজ্য বৈষম্য কমাই আনার কাজ শুরু করে দিছে, মানে আমরা আগাইছিলাম। ট্রাম্পের কাছে লেখা প্রফেসর ইউনূসের চিঠির একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যাবে যে তিনি বাণিজ্য বৈষম্য কমানোর এই কাজে আসলে কি হাসিল করতে চাইতেছেন। তিনি বলছেন যে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অধিক পরিমাণে কৃষি পণ্য ক্রয় কইরা বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করবে। এটাই আমি বলছিলাম হার্টল্যান্ড, হৃদয় জয়। হার্টল্যান্ড মানে যে সমস্ত আমেরিকার প্রদেশ কৃষি পণ্য তৈরি করে। দেখলেন তো কৃষি পণ্যের উপর তিনি জোর দিলেন কেন, এটা আমার ওই ভিডিওতে আছে। তারপরেও আমরা আরেকটু বুঝে দেখি। এটা আমরা বুঝতে পারলাম আমেরিকা বাংলাদেশের উপরে 20% শুল্ক ধার্য করার পর প্রকাশিত রয়টার্সের একটা খবর থেকে। রয়টার্সের এই খবরে বলা হয় যে শুল্ক আলোচনায় বাংলাদেশের প্রধান আলোচক বা লিড নেগোসিয়েটর ডক্টর খলিলুর রহমান বলছেন যে protecting our apparel industry was a top priority, but we also focused our purchase commitments on US agricultural products. This supports our food security goals and fosters goodwill with US farming states. বাংলায় এটা মানাইতেছে যে উনি বলছেন যে আমাদের বস্ত্র শিল্পকে, গার্মেন্ট শিল্পকে রক্ষা করা একটা প্রায়োরিটি কাজ, উচ্চ অগ্রাধিকার। সেটা সত্ত্বেও আমেরিকা থেকে কৃষি পণ্য আমদানি ছিল আমাদের ফোকাস। এতে আমাদের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আমেরিকার কৃষি নির্ভর রাজ্যগুলির সাথে আমাদের ঘনিষ্ঠতা বাড়বে। তিনি যেহেতু ইংরেজিতে কইছেন, ঠিকই কইছেন, আর আমি বাংলাতে কইছিলাম হার্টল্যান্ড, যে আমি হার্টল্যান্ডকে মানে আমেরিকার কৃষি পণ্য উৎপাদন করে যেই অঞ্চল, যে প্রদেশগুলো, সেগুলোকে বলে হার্টল্যান্ড। এই হার্টল্যান্ডের পণ্য আমরা কিনবো, তাই আমরা আমেরিকার হৃদয়ে জয় করব। তাই এই কথাটার অর্থ কি যে আমেরিকা থেকে বেশি কৃষি পণ্য
ক্রয় করা এক কথা, কিন্তু তিনি কেন খাদ্য নিরাপত্তার বিষয়টা টেনে আনলেন? আমরা জানি আমাদের দেশে 40-এর মন্বন্তর 74-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক মারা যায়, এটা আমাদের জাতির কালেকটিভ মেমোরিতে আছে। যুদ্ধকালীন সময় এত লোক কিন্তু মারা যায় নাই, এরপর অপুষ্টিতে মারা যায় অগণিত মানুষ। এই স্মৃতি আমাদের এখনো তাড়া কইরা বেড়ায়। ফলে খাদ্য নিরাপত্তা আমাদের চিন্তার ডিএনএর ভিতরে ঢুকে গেছে এবং হইয়া দাঁড়াইছে আমাদের জাতীয় নিরাপত্তার 1 নম্বরের অগ্রাধিকার। খলিল ভাইকে যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হলো তখন চারিদিক দিয়ে কি হাউকা, উনি নিরাপত্তা কি বুঝেন? এবার বুঝ নিরাপত্তা কারে বলে? খাদ্য নিরাপত্তা আমাদের জাতীয় নিরাপত্তার 1 নম্বর অগ্রাধিকার। খাদ্য কি মিলিটারি এলিমেন্ট নাকি রে বকসদ? আমেরিকা থেকে আমরা মোটা দাগে গম সোয়াবিন আমদানি করি, সেই সাথে কিছু পরিমাণে ভুট্টাও কিনি। খাদ্যবস্তু ছাড়া আমরা তুলাও আনি সেই দেশ থেকে। আমাদের গম আমদানির প্রধান উৎস হচ্ছে ইন্ডিয়া, তার সাথে আছে রাশিয়া আর ইউক্রেন। রাশিয়ার উপর আমেরিকার স্যাংশন আছে, সে কারণে ওখান থেকে গম আমদানি সম্ভব না। ইউক্রেনের তো যুদ্ধগ্রস্ত, সেখান থেকেও আমদানি সম্ভব না, আর আমদানির পরিমাণ অনিশ্চিত। বাকি থাকে ইন্ডিয়া। তার মানে ধরেন আমাদের যখন বিশেষ প্রয়োজন তখন এমন অবস্থা হইতে পারে যে ভারত আমাদের খাদ্য রপ্তানি বন্ধ করে দিচ্ছে। এই তো কয়েকদিন আগে পাকিস্তানের সাথে যুদ্ধের প্রাক্কালে আমরা দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তানের সিন্ধু নদীতে পানি প্রবাহ একতরফাভাবে বন্ধ করে দিছে, যে কাজটা পূর্বের কোনো যুদ্ধকালে সে করে নাই। অর্থাৎ পানিকে ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ভারত যে ভবিষ্যতে খাদ্যদ্রব্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না তার কোনো গ্যারান্টি আছে? তো জাউরা ও করবে না এমন কোনো কাজ নাই। আমি মোটামুটি নিশ্চিত আমেরিকা থেকে অধিক পরিমাণে খাদ্যদ্রব্য আমদানি করার সিদ্ধান্তের পিছনে প্রফেসর ইউনুস এবং খলিল ভাই এই ভাবনাটাকে বিশেষ বিবেচনায় রাখছেন। ফলে ইন্ডিয়া আমাদের প্রয়োজনের সময় খাদ্য রপ্তানি বন্ধ কইরা আমাদের উপরে চাপ দিতে পারবে না। এই একই কথা তুলা আমদানির ক্ষেত্রেও প্রযোজ্য। বাংলাদেশকে টাইট দেওয়ার একটা বড় অস্ত্র এভাবে ভারতের হাত থেকে নীরবে সরায় আনিছেন প্রফেসর ইউনুস আর ডক্টর খলিল। সাবাস, বাগের বাচ্চা। আমেরিকার কৃষি পণ্যের লবি হইতেছে সেই দেশের সবচেয়ে শক্তিশালী লবি, মানে এই সমস্ত প্রদেশ কৃষি পণ্য তৈরি করে সেই প্রদেশগুলোর যারা এমপি মিনিস্টার আর কি, বুঝছাও। আমরা 18 কোটি বাংলাদেশি সহজেই আমেরিকার কৃষি পণ্যের একটা বৃহৎ বাজারে পরিণত হইতে পারি। আমরা যদি আমেরিকার এই সমস্ত পণ্যের বড় ক্রেতা হই, তাহলে এই যে লবি, যে সমস্ত জায়গায় কৃষি পণ্য তৈরি হয় সেই সমস্ত প্রদেশের এমপি মিনিস্টার মন্ত্রী, এদের সাথে এদের লবির সাথে আমাদের নিবিড় ঘনিষ্ঠতা হওয়া সময়ের ব্যাপার। আর আমেরিকার যেসব রাজ্য কৃষি পণ্য উৎপাদন করে সেখানকার রাজনীতিতে নির্বাচনে কৃষি লবি অনেকটা নির্ধারণী ভূমিকা পালন করে। ফলে এই সমস্ত রাজ্যের সিনেটর, কংগ্রেসম্যান, গভর্নরেরা কিছুকালের মধ্যে আমাদের পকেটে থাকবে, আমাদের হাতের মধ্যে থাকবে। আমি আশা করি আগামীতে যারা নির্বাচিত হবেন তারা এই বিষয়টা বিশেষভাবে যত্নের সাথে খেয়াল করবেন, এটাকে নারিশ করবেন, এটাকে পুষ্ট করবেন, এই সম্পর্কটাকে ধরে রাখবেন, আরো সমৃদ্ধ করবেন। আমেরিকায় ভারতের যে প্রভাব সেটা সে নিজের প্রয়োজনে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে আমেরিকার কৃষি লবি আমেরিকায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে কোনো চক্রান্তকে নস্যাৎ করে দিতে পারবে, সেই শক্তি তাদের আছে। অর্থাৎ আমেরিকান কৃষি লবি আমাদের সঙ্গে থাকলে আমেরিকাকে ভারত আর বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগাইতে পারবে না, এইটা লিখে রাখতে পারেন। ইতিমধ্যেই শুল্ক আলোচনার সময় আমেরিকার তুলা, গম এবং সোয়াবিনের লবি বাংলাদেশের সপক্ষে কাজ করছে এবং আমরা তার সুফল পাইছি, আপনারা তো দেখতেই পাইতেছেন। মোট কথা, ভারত বাংলাদেশে তার কৃষি পণ্যের বাজার শুধু হারাবে না, সেই সাথে বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকাকে ব্যবহার করার সুযোগ তার হাতে আর থাকলো না। এর থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কি ধরনের দূরদর্শিতা নিয়ে নীরব কৌশলের সাথে প্রফেসর ইউনুস আর ডক্টর খলিল আমেরিকার সাথে আমাদের বাণিজ্য আলোচনার বিষয়টা বাংলাদেশের অগ্রাধিকারমূলক জাতীয় স্বার্থে আগাইয়া নেওয়ার কাজে ব্যবহার করছেন। বাংলাদেশের এই কৌশলে ভারত আর কি বিপদে পড়ল? ভারত আমেরিকার কৃষি পণ্যের উপরে, মানে আমেরিকা থেকে ইন্ডিয়াতে যে সমস্ত কৃষি পণ্য রপ্তানি হয় তার উপরে 40% শুল্ক ধার্য করে। ভারতে কৃষি পণ্য উৎপাদনের খরচ আমেরিকার চেয়ে বেশি। চড়াহারে শুল্ক ধার্য না করলে আমদানি করা খাদ্যদ্রব্যের দাম স্থানীয়ভাবে, মানে ভারতে উৎপাদিত পণ্য কৃষি পণ্যের চাইতে কম হবে। অত্যধিক শুল্ক ধার্য কইরা বাইরের পণ্য আসতে না দিয়া ভারত কৃত্রিমভাবে আভ্যন্তরীণ কৃষি উৎপাদন বজায় রাখছে বছরের পর বছর ধরে। আমেরিকা কিন্তু বহুদিন ধরে ভারতকে শুল্ক কমানোর জন্য চাপ দিতেছিল, কিন্তু ভারত শুনে নাই। কারণ এতে ভারতের কৃষকেরা আন্দোলন করে শুরু করে দিবে, কৃষকের পণ্য বিক্রি হবে না। তো আমেরিকার সাথে ভারতের এইবারে শুল্ক আলোচনা ভেঙে যাওয়ার একটা প্রধান কারণ হইল ভারত কোন অবস্থাতেই আমেরিকার কৃষি পণ্যের উপর শুল্ক কমাবে না, আর আমেরিকাও এই শুল্ক না কমাইলে ট্যারিফ কমাবে না। এখন বাংলাদেশ এই শুল্ক শূন্যে নামায় ফেলছে, শূন্য। তখন ট্রাম্প কসাই মোদিকে হেভি চাপ দিয়ে কইছে কিন্তু যে বাংলাদেশ শুল্ক শূন্যে নামাইতে পারছে, তুই কোন হরিদাস পাওয়া যায়, তুই পারবি না। শুল্ক এবং অশুল্ক বাধা ব্যাপকভাবে না কমাইলে ভারত আমেরিকার কাছ থেকে কোনো ডিল পাবে না, লিখে রাখতে পারেন। ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা ভারতকে আখ্যায়িত করছে মহারাজা অফ ট্যারিফ বইলা। দেখেছেন এটা? The math of this, every American needs to understand, because
it's related to the trade situation. You start with the fact that India is the Maharaja of tariffs. It's the highest tariffs in the world. তো ইন্ডিয়ার সমস্যা হলো কৃষি শুল্ক বিপুলভাবে কমাইলে সারা ভারতের কৃষক সমাজ একযোগে কষায় মধুর পাছার চামড়া তুলে ফেলবে। বুঝা দেখেন কষায় মধু কি একটা পেজগির মধ্যে পড়েছে। ও কৃষি শুল্ক না কমাইলে ট্রাম্প $5 দিবে, ভারতের উপরে অলরেডি 25%-এর উপর আরো 25%, মোট 50% শুল্ক ধার্য কইরা ট্রাম্প ডলা দেওয়ার কাম শুরু করে দিছে। ডাবল ফুল মারা গেছে। চীনা জিতে যায় না, সাগর শুকায় যায়, ওই খালি ধ্বংস, অভিশাপ আর দুঃসংবাদ বইয়া নিয়ে আসে। প্রিয় ভারতবাসী, রাখেন আরো বেশি দিন রাখেন, ডাইনির আশ্রয় দেন, আর অসাম্প্রদায়িক সেকুলার লিবারাল ফুন মারা খাইতে থাকেন। আমি ফুন মারার কথা কইছি, হ্যাঁ ডাবল ফুন মারা মানে ইনকে করে ডাবল ফুন মারা খাবি। আর আমরা গান গামো, ও যখন ডাবল ফুন মারা খাবি না তখন আমরা গান গামো, তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। আবার অন্যদিকে ভারতের কৃষকেরা হাতে মুগুর নিয়ে অপেক্ষা করতেছে, কষাই মোদি কৃষি শুল্ক কমাইলে মুগুরের বাড়ি একটা মাটিতে পড়বি না। ইন্ডিয়ার কৃষকরা কিন্তু বেশিরভাগই করে কিন্তু তলোয়ার নিয়ে চলে, বেশি তেরিবেরি করলে কলধান নামে দিবি একেবারে। আমেরিকার সাথে বাণিজ্য শুল্কের বিষয়ে বাংলাদেশ যে কি পদক্ষেপ নিতে যাচ্ছে এবং ভারতের জন্য সেটা যে কি ক্ষতির কারণ হইতে পারে, এই বিষয়টা কিন্তু ভারত মার্চ মাসের মধ্যে টের পেয়েছিল। তখন থেকেই তারা এই ডক্টর খলিলের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো শুরু করছে, তাকে খেতাব দিছে ডেঞ্জারাস ম্যান হিসেবে। সে তো অবশ্যই ডেঞ্জারাস ম্যান, ইন্ডিয়ার জন্য অবশ্যই সে ডেঞ্জারাস ম্যান। তার বিরুদ্ধে ভারতের মিডিয়ায় যে জঘন্য অপপ্রচার করছে সেটা পুনঃপ্রচার করছে বাংলাদেশের কতিপয় জঘন্য ভারতীয় এজেন্ট এবং বাংলাদেশের কিছু মিডিয়া। এই সমস্ত মিডিয়াকে আমরা চিনে রাখছি, এই সমস্ত মিডিয়ার পাছার চামড়া আমরা তুলে দেব, মাইন্ড ইট। এর মধ্যে প্রধান হইতেছে ওয়াকারের পথ বালক, সে আমাদের বাণিজ্য ডিল যেন না হয় সেজন্য নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটা ফাঁস করে দিল। একটা জিনিস মাথায় রাখবেন, অ্যান্টি হাসিনা মানে কিন্তু অ্যান্টি ফ্যাসিস্ট না, অ্যান্টি ইন্ডিয়া না। ওয়াকারের পথ বালক হাসিনা শাসনের বিরুদ্ধে ছিল মানে সে ইন্ডিয়ার আধিপত্যবাদের বিরুদ্ধে না। ও যা যা করছে বা করতেছে সবকিছু এখন ইন্ডিয়ার পক্ষে যাইতেছে। আমি আপনাকে একটা সিম্পল একটা এক্সারসাইজ দিই, হ্যাঁ ধরেন আগামীর বাংলাদেশ কেমন হবে সেটা আমাকে যদি লিখতে বলেন, আমি লিখলাম, ধরেন কি লিখবো সেটা আপনারা বুঝতে পারেন না। বাংলাদেশের সকল প্রগতিশীল 2-3% লোক ছাড়া সবাই সেটা মাইনে নেবে, গ্যারান্টি দিলাম। কারণ আমি কি রাষ্ট্র চাই সেটা আমার 1000-এর বেশি ভিডিও আছে, 20টার বেশি বই আছে, এটা তার নিশানা আছে। আর ওয়াকারের পথ বালক যে রাষ্ট্র বানাবে ওরে প্রস্তাব করতে বলেন সেই রাষ্ট্রে বাংলাদেশের সাধারণ মুসলমান থাকতে পারবে কিনা, ইমান আকিদা নিয়া। যদি পারে আমি আমার কান কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। ও কি লিখছে রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্র ধারণা সম্পর্কে, ওর ইডিওলজি সম্পর্কে সব লেখা আছে, দরকার হলে দেখাই দেবো। ও কেমন রাষ্ট্র চায় সে সেটা নানা সময় বলছে, আমি আর বিস্তারিত গেলাম না। ওরে বাংলাদেশে স্পেস দেবেন না, ওরা সবসময় দাবরানির উপরে রাখবেন। ও বাংলাদেশের শত্রু, ও ইন্ডিয়ার একটা এজেন্ট, ও একটা ওয়াকারের পথ বালক। আপনি লক্ষ্য করছেন খলিল ভাই সমস্ত অপপ্রচারে পাত্তাই দেন নাই, উনি ঠান্ডা মাথার মানুষ, অবিচলভাবে তার কাজ চালাই গেছেন। আমি সবসময় দেখছি উনি কথা কম কাজ বেশি, এটাই হইলো তার কাজের ধরন। প্রফেসর ইউনূস কিন্তু পুরো সময়টাই খলিল ভাইয়ের উপরে তার আস্থা অক্ষুণ্ণ রাখছেন, আমরা খেয়াল করছি। কারণ তিনি জানতেন যে এই আলোচনা অত্যন্ত কঠিন এবং জটিল। এই সমস্ত বিষয়ে সফল নেগোসিয়েশন চালানোর জন্য এমন একজনের প্রয়োজন যিনি একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য আলোচনা, অশুল্ক বাধা, কূটনীতি, জাতীয় নিরাপত্তার বিষয়ে যথেষ্ট জ্ঞানী এবং অভিজ্ঞ। খলিল ভাই জাতিসংঘের বাণিজ্য এবং অর্থনৈতিক সংস্থা আংটাডের উচ্চ পদে দায়িত্ব পালন করছেন দীর্ঘ 25 বছর। অর্জন করছেন বাণিজ্য এবং বাণিজ্য আলোচনার গভীর জ্ঞান, বিস্তৃত অভিজ্ঞতা। 2001 সালে অনুষ্ঠিত জাতিসংঘের স্বল্পোন্নত দেশ সংক্রান্ত সম্মেলনের প্রোগ্রাম অফ অ্যাকশন রচনার দায়িত্ব পড়ে উনার হাতে। এই প্রোগ্রাম অফ অ্যাকশনের একটা বড় অর্জন ছিল স্বল্পোন্নত দেশগুলোর পণ্যসমূহকে ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক শুল্ক কোটাবিহীন অর্থাৎ ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস দেওয়া, প্রবেশাধিকার দেওয়া। এভরিথিং বাট আর্মস এই নামের এই উদ্যোগের প্রধান প্রণয়নকারী ছিল এই আমাদের খলিল ভাই। এই যে গার্মেন্টস আসতেছে বিনা শুল্কে ইউরোপে, সেটা খলিল ভাইয়ের কারণে। ইউরোপিয়ান কমিশনের সাথে এই বিষয়ে তাকে মাসের পর মাস আলোচনা চালাইতে হয়েছিল। বাংলাদেশের এইটা একটা বড় সংকট। বাংলাদেশের সত্যিকার অর্থে যারা দক্ষ মানুষ, বাংলাদেশে যারা সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের প্রফেশনাল, বাংলাদেশের সত্যিকার অর্থে যারা আন্তর্জাতিক মানের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে, যাদের প্রফেশনাল ক্যাপাসিটি আছে, যাদের তাদেরকেই বাংলাদেশে যথেচ্ছ অপমান করাটাই হইতেছে এক শ্রেণীর বাঙ্গু এলিটদের সবসময়ের কাজ।